সীতানাথ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত, বাংলা পড়াতেন। ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না, ছিল বেশ প্রখর। ছেলেদের লেখার মধ্যে গুরুচণ্ডালী তিনি মোটেই সইতে পারতেন না। সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্য ধরা। ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত, এক এক সময়ে ক্লাসে বসেও লিখত। সীতানাথ বাবু সেই সব রচনা পড়তেন, পড়ে পড়ে আগুন হতেন। ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল সীতানাথ বাবুর কাছে। এত করে বকেও গুরুচণ্ডালী দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি। উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক, সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলের রচনার খাতার চোখ বুলিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল। হাতের দুরঙা পেন্সিলের লাল দিকটা ঘস ঘস করে চলতে লাগলো খাতার উপর। রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন। এর চেয়ে ছেলেদের চাপকে লাল করা যেন সোজা ছিল ঢের আরামের। আর তা করতে পারলে যেন তার গায়ের ঝাল মিটত। খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন, এ আর কি দেখব, খালি গুরুচণ্ডালী। কতবার বলেছি, হয় সাধু ভাষায় লেখো, নয় কথ্য ভাষায়। যেটাতেই লেখো তার ঠিক হবে, কিন্তু এক রকমের হওয়া চাই। সাধু ভাষা আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না, না কিছুতেই না। কিন্তু এখন দেখছি সেই খিচুড়ি। গণেশ বললে, আমি সাধু ভাষায় লিখেছি স্যার। সাধু ভাষায় লিখেছ? এই তোমার সাধু ভাষা? সীতানাথ বাবু গাদার ভেতর থেকে তার খাতাটিকে উৎখাত করলেন। কি হয়েছে এসব? দুগ্ধ ফেনো নিব শয্যায় ধপাস করিয়া বসিয়া পড়িল। দুগ্ধ ফেনো নিভের সঙ্গে কেন স্যার? করিয়া তো লিখেছি আমি। করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার? কিন্তু ধপাস, ধপাস কি ভাষা? দুগ্ধ ফেনোনিভের পরেই এই ধপাস। গণেশ এবার ফেনোনিভের মতোই নিভে যায়, তু শব্দটিও করতে পারে না। কতবার বলেছি তোমাদের যে ভাষার খিচুড়ি পাকিও না, হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায়। যেটাই হয় একটাতে লেখো, কিন্তু দেখো আগাগোড়া যেন এক রকমের হয়। গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে পারো কেউ? পারি স্যার। মানব উঠে দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়েই মাথা চুলকোতে লাগলো সে। ধপাসের সাধু ভাষা কি হবে তা তো তার জানা নেই। খানিক মাথা চুলকে খানিক আমতা আমতা করে সে নিজেও ধপাস করিয়া বসিয়া পড়িল। তার মানসে যে কি ছিল তাহা জানা গেল না। শরীর উঠে বলল, কিসে বলবো স্যার? কথ্য ভাষায় না অকথ্য ভাষায়? যাতে তোমার প্রাণ চাই। দুগ্ধ ফেনোনিব শয্যায় আয়েস করে বসল। দুগ্ধ ফেনোনিবের সঙ্গে আয়েস? সীতানাথ বাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনি ধারা হয়ে ওঠে। ওহে বাপু, গুরুচণ্ডালী কাকে বলে তা কি তোমাদের মাথায় ঢুকেছে? মনে করো, যে চাঁড়ালটা আমাদের এই স্কুল ঝাড় দেয় সে যদি হেডমাস্টার মহাশয়ের সঙ্গে এক আসনে বসে, তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখায়, কতকগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দাঁড়ায়। কিন্তু দুজন চাঁড়াল স্বচ্ছন্দে গলা ধরাধরি করে যেতে পারে, কারো চোখেই খারাপ দেখায় না। সাধু ভাষার যে শব্দ কথ্য ভাষার শব্দদের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না, সে কথায় আবার অন্যান্য সাধু শব্দের সঙ্গে মিশ খেয়ে বেশ মানিয়ে যেতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলবো স্যার? এতক্ষণে আমি বুঝতে পেরেছি, বলে ওঠে গণেশ। দুগ্ধ ফেনোনিব শয্যায় আয়াস সহকারে বসিল।
কিংবা উপবেশন করিল। হয়েছে এবার স্যার? কিংবা আরো বেশি সাধুতা করে আমরা বলতে পারি, নিরঞ্জন উঠে বলে, আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল। দীপক বলে, সমাসীন হইল বলা যায়। আবার তুই এর মধ্যে সমাজ ঢুকাচ্ছিস? গণেশ তার কানের গোড়ায় ফিসফিস করে, একেই কেঁদে কুল পাইনে, তার উপরে ফের সমাজ। যেমন উদাহরণস্বরূপ সীতানাথ বাবু বলতে থাকেন, কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘন্টা বেজে যায়। উদাহরণের স্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয়, নিজের বক্তব্য আর একদিনের জন্য মুলতুবি রেখে সমস্ত প্রশ্নটাই আমূল রেখে যান। দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখল যে সেকেন্ড পণ্ডিত মশাইও সেই সরকারি দোকানে এসেছেন। লম্বা লাইনের ফাঁকে সীতানাথ বাবুও দাঁড়িয়ে। সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদার, নিশ্চয়ই সে চণ্ডাল যেমন রয়েছে, তেমনি আছে পাড়ার গুন্ডারা। তারাও কিছু সাধু নয়, বরং প্রচণ্ডালই বলা যায়। প্রচণ্ড তাদের দাপট। পাড়ার স্যার এবং অসার সবাই এক সারের মধ্যে সমানে খাড়া, রীতিমতো গুরু চণ্ডালী। সীতানাথ বাবু ছিলেন সারির মাঝামাঝি। গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সীতানাথ বাবুকে। চণ্ডালের মধ্যে গুরুদেব, ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো। সে দৃশ্য অবাক হয়ে দেখবার মতোই। সীতানাথ বাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না। অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা করে এগুচ্ছিল। কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন, হাঁড়ি চড়িয়ে চান সেরে নাকে মুখে গুজে পাড়ি দেবেন স্কুলে, সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার। সহসা এক বালসুলভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো। ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন। স্যার, স্যার, ব্যাগ্রহণ করলো, ব্যাগ্রহণ করলো, শুনতে পেলেন তিনি। শুনেই তিনি পিছনের দিকে ফিরে তাকালেন। দেখতে পেলেন গণেশকে কিউয়ের শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে, ব্যাগ্রহণ করলো। তার মানে তিনি ব্যাগ্র হবেন কেন? আর যদি বা হন, তা তো কালকে কেন? ব্যাগ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয়? এই মুহূর্তেই বা নয় কেন? আর এই মুহূর্তে ব্যাগ্র হয়েই বা কি হবে? কিউয়ের লাইন তো আর ছেলেদের খাতার লাইন নয় যে পেন্সিলের এক খোঁচায় হ্যাস করে কেটে এগিয়ে যাবেন। যতই তাড়া থাক, যতই ব্যাগ্র হন, আগের লোকদের কাটিয়ে এগুবার একটু উপায় নেই এখানে। ফাঁড়ার মতোই অকাট্য এই লাইন। স্যার, স্যার, পুনরায় পুনরায় ব্যাগ্রহণ করলো, ব্যাগ্রহণ করলো। আবার সেই আর্তনাদ। সীতানাথ বাবুর ইচ্ছে করছিল এক্ষুনি গিয়ে বেশ একটা ব্যাগ্রভাবেই গণেশের কান দুটো ধরে মলে দেন আচ্ছা করে, কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে। কিন্তু ওকে পাকড়াবার এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পা ছাড়া করার কোনো মানে হয় না। আস্তে আস্তে এগিয়ে দোকানের ভিতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালে উঠল। যেমন একটু আগে তার চোখ কানা হয়ে গেছিল। দেখেন যে তার পকেট মারা গেছে। পকেটের যেখানে টাকার ব্যাগটা ছিল সেখানটা ফাঁকা। বৃথা হইচই না করে বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন। স্যার, তখন আমি কি বলছিলাম? আমি অত করে বললাম, তা আপনি কান দিলেন না, আদৌ কর্ণপাত করলেন না। গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে। দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে। কি বলছিলে তুমি? তুমি তো আমায় কাল ব্যাগ্র হতে বলছিলে, আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল। কাল ব্যাগ্র হতে বলেছি? মোটেও না। আমি বলছিলাম ব্যাগ গ্রহণ করলো। আপনার পরে যে লোকটা দাঁড়িয়েছিল সেই হতভাগাই পিছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে তা পকেট মারলো বলতে কি
কি হয়েছিল রে মুক্কু? সীতানাথ বাবুর সমস্ত রাগ এখন গণেশের উপর গিয়ে পড়ল। সোজাসুজি তা বললে কি হতো? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার বাপ মুখে? ছি, গণেশ নিজের জিভ কাটে। অমন কথা বলবেন না স্যার। পকেট মারছে সে কথা কি আপনার সামনে উচ্চারণ করতে পারি? পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না। আর বলুন, গুরু মহাশয়ের কাছে অমন চণ্ডালের মতো ভাষা বলা কি যায়? ও কথা, অমন কথা বলবেন না স্যার। ব্যাগ গ্রহণ করলো বলেছি, জানি যে তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি। গুরু চণ্ডালি একটুখানি যেন রয়ে গেছে। কিন্তু কি করব স্যার, ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আমার জানা নেই স্যার। কত করে ভাবলাম, কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা আমার মাথায় এলো না। এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ সমস্ত কিছুই নিয়ে সটকালো ওই হতভাগা।